সকলকে স্বাগতম এলআরএনআর ক্লাসেস আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ইংলিশের লেসন নাম্বার 12, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের শেষ একটি লেসন, যেটি কবিতা অবশ্যই, যার নাম হচ্ছে হান্টিং স্নেক, অর্থাৎ শিকারি সাপ বা বলতে পারি শিকাররত একটি সাপ, যেটি লিখেছেন জুডিথ রাইট। তো ফার্স্ট আমরা দেখে নেব আমাদের কবি জুডিথ রাইট সম্বন্ধে। Judith Wright was an Australian poet and environmentalist. জুডিথ রাইট ছিলেন একজন অস্ট্রেলিয়ার কবি এবং একজন পরিবেশবিদ। Among several collections of her poetry, the most notable are, অর্থাৎ তার যে কালেকশন অফ পোয়েট্রি ছিল তার মধ্যে থেকে সবথেকে যেগুলো বিখ্যাত তা হচ্ছে দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে ইত্যাদি। এবার দেখব আমাদের এই কবিতা সম্বন্ধে। দ্য ফলোয়িং পোয়েম ডিসক্রাইবস দ্য পোয়েটস এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ ব্ল্যাক স্নেক। এখানে এই কবিতাটা আমাদেরকে ব্যাখ্যা করছে বা বর্ণনা করছে কবির দেখা একটি কালো সাপকে নিয়ে। অ্যাজ ইট মেক্স ইটস ওয়ে অ্যাক্রস অন এরিয়া অফ গ্রাসল্যান্ড, যখন সেই সাপটি তৃণভূমির মাঝখান দিয়ে সে তার পথ করে এগিয়ে যাচ্ছিল। দ্য পোয়েট লুকস অন fascinated as the snake hunts for food and finally disappears. The poet looks on, কবি এখানে দেখতেই থাকেন। ফ্যাসিনেটেড, তিনি খুবই মুগ্ধ হয়ে যান, অর্থাৎ সেই সাপের সেই ভয়ঙ্কর রূপ দেখে, সেই ভয়ঙ্কর সৌন্দর্য দেখে। কেন এই কথাটা বললাম একটু পরেই দেখব আমরা, যে কেন বললাম ভয়ঙ্কর আবার সৌন্দর্য, কেন এরকম কন্ট্রাস্টিং কথা আমি এখানে বললাম তা আমরা কবিতায় দেখব। তাহলে কবি এখানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অ্যাজ দ্য স্নেক হান্টস ফর ফুড, যখন সেই সাপটি খাবারের খোঁজে সে বেরিয়েছিল। অ্যান্ড ফাইনালি ডিসঅ্যাপিয়ার্স, এবং সে অবশেষে সে অদৃশ্য হয়ে গিয়েছিল। এবার চলে আসি আমাদের মূল কবিতায়। দেখো ফার্স্ট কি বলছে এবার। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। এখানে লেট সিজন এই কথাটির মাধ্যম দিয়ে কবি বুঝিয়েছেন হেমন্তকালকে, অর্থাৎ লেট অটামকে। কবি কি বলছেন যে সান ওয়ার্মড, অর্থাৎ সূর্য এখন একটু উষ্ণ। ইন দ্য লেট সিজনস গ্রেস, অর্থাৎ এই হেমন্ত ঋতুর এই লাবণ্যে। আন্ডার দ্য অটমস জেন্টল স্কাই, দেখো এখানে কিন্তু বলে দিয়েছেন যে অটমের, অর্থাৎ সেই হেমন্তের সেই স্নিগ্ধ সেই মনোরম আকাশের নিচে দিয়ে উই ওয়াকড, আমরা হেঁটে গিয়েছিলাম। অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ পেস, এবং আমরা স্তম্ভিত হয়ে আমরা জমাট বেঁধেও গিয়েছিলাম আমাদের সেই গতির মাঝেতে। এখানে পেস কথার অর্থ হচ্ছে, অর্থাৎ তাদের যে যাওয়ার গতি তা একটুখানি স্লথ হয়ে গিয়েছিল, একটু মন্থর হয়ে গিয়েছিল, তারা থমকে গিয়েছিল। কী জন্য? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, কারণ একটা বিশাল আকারের একটা বড় একটি কালো রঙের সাপ সে তরতরিয়ে তাদের সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল। এখানে গ্রেট কিন্তু কখনোই মহান নয় কেউ, এখানে গ্রেট কথার মাধ্যম দিয়ে কবি বলছেন যে আকারে সাপটি অনেকটাই বড় ছিল। হেড ডাউন টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, কি বলছে যে মাথা নিচু করে, হেড ডাউন মাথা নিচু করে, টাং ফ্লিকারিং জিভটাকে লক করিয়ে। আমরা জানি কি যে সাপের যে জিভ কেমন হয় না, চেরা হয়, তাই না? তা কী বলছে যে সেই সাপটির জিভটি যেটি কিন্তু বারবার আগু পিছু হচ্ছিল, অর্থাৎ মুখে প্রবেশ করছিল আবার বেরিয়ে আসছিল, তা হচ্ছে জিভ লক করা। কবি কী বলছেন যে হেড ডাউন মাথা নিচু করে, টাং ফ্লিকারিং জিভ লক করে, অন দ্য ট্রেল সেই পথ দিয়ে সে এগিয়ে গেল। এখানে ট্রেল কথার অর্থ হচ্ছে পথ। হি কোয়েস্টেড থ্রু দ্য পাটিং গ্রাস, কি বলছে সে দাবিয়ে যাওয়া ঘাসের উপর দিয়ে সে চলে গেল। বলছে হি কোয়েস্টেড মানে কি কিছু খাবারের খোঁজে সে বেরিয়ে গেল। থ্রু দ্য পাটিং গ্রাস, সেই দাবিয়ে যাওয়া ঘাসের উপর দিয়ে। এখানে পাটিং গ্রাস কথার অর্থ হচ্ছে যে দাবিয়ে যাওয়া মানে কি বা দেবে যাওয়া, অর্থাৎ যে ঘাসের উপর দিয়ে ইতিমধ্যে হয়তো অনেকেই যাওয়া আসা করেছে, ফলে ঘাস কিন্তু দেবে গেছে। সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, আর কবি কী বলছেন, কবি এখানে বর্ণনা করছেন সেই সাপটির, কি বলছে যে সান গ্লেজড অর্থাৎ সূর্যের আলো চকমক করছিল। হিজ কার্ভস তার বাঁকগুলিতে, অর্থাৎ যখন সেই সাপটি যখন সে এঁকে বেঁকে যাচ্ছিল তার শরীরে যে বাঁকের যে কার্ভের সৃষ্টি হচ্ছিল, সেই কার্ভে যখন সূর্যের আলো এসে পড়ছিল সেই আলো কিন্তু চকমক করছিল। কোথায় না অফ ডায়মন্ড স্কেল, তার সেই ডায়মন্ডের মতো দেখতে সেই আঁশের উপরেতে।
অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস, এবং সেই সাপকে আমাদের পাশ কাটিয়ে যেতে দেখে আমরা কিন্তু আমাদের শ্বাস নিতেই ভুলে গিয়েছিলাম। হোয়াট ট্র্যাক হি ফলোড, কবি বলছেন যে কোন পথ সেখানে অনুসরণ করছে। হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, তার সেই তীব্র, তার সেই ভয়ঙ্কর অভিপ্রায়, এখানে ইন্টেন্ট কথার অর্থ হচ্ছে অভিপ্রায়, তার সেই ভয়ঙ্কর অভিপ্রায়ের হাত থেকে বা ছোবল থেকে কোন সেই ছোট্ট খাদ্য সে পালিয়ে বেঁচেছে। উই স্কেয়ারসলি থট, আমরা ভাবতে লাগলাম কদাচিৎ, অর্থাৎ কবি এখানে বলছেন যে আমরা এখানে ভাবতে লেগেছিলাম এই সাপকে দেখে যে হয়তো কোন সে ছোট্ট খাবার যা তার মুখ থেকে পালিয়ে বেঁচেছে। স্টিল, যদিও বা তখনও পর্যন্ত, অ্যাজ উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, যখন সাপটি সেই অংশ দিয়ে সে এগিয়ে যাচ্ছিল তার দিকে আমাদের চোখ কিন্তু চলে গিয়েছিল। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, এবার কবি এখানে আসছেন, তিনি সাপের বর্ণনা দিচ্ছেন। তিনি বলছেন যে কোল্ড, ডার্ক আর স্প্লেন্ডিড, তিনি এখানে মোট 3টি অ্যাডজেক্টিভ তিনি বর্ণনা করলেন। আমরা জানি সাপ হচ্ছে কোল্ড ব্লাডেড, সেক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি কোল্ড। পরে আসছে ডার্ক, যেহেতু তার রং ছিল কালো, এখানে ডার্ক বলতে পারি। এবং কি বলছে যে অ্যান্ড স্প্লেন্ডিড, এবং চমৎকারভাবে হি ওয়াজ গন, সে চলে গেল। এবার এখানে এই কোল্ড কথাটির আরও একটি মানে আমরা আনতে পারি। দেখো এখানে কোল্ড কিন্তু এই ওয়ার্মের ঠিক কি কন্ট্রাস্ট না, তাই না? কবি এখানে কী বলছেন যে এই উষ্ণতার মাঝেও এই সাপ কিন্তু আমাদের মধ্যে একটা শীতলতা নামিয়ে নিয়ে এসেছিল, অর্থাৎ তারা কিন্তু সেই ভয় পেয়ে গিয়েছিল। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, সেই সাপটি চলে গিয়েছিল সেই ঘাসের মধ্য দিয়ে, বা সেই ঘাসের মধ্যে যে ঘাসটা তার যে শিকারকে ধরে রেখেছিল। এখানে প্রে কথার অর্থ হচ্ছে শিকার। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা সেই দিনের সবথেকে গভীর যে শ্বাস তা আমরা গ্রহণ করলাম। লুকড ইচ আদার, আমরা দেখলাম একে অপরকে, এখানে আমরা কারা? অবশ্যই কবি এবং তার সঙ্গী। অ্যান্ড ওয়েন্ট অন, এবং আমরা চলে গেলাম। তাহলে এই ছিল আমাদের কবিতা হান্টিং স্নেক, অর্থাৎ শিকারত সাপের যে কবিতা। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও। আর এই ক্লাস থেকে কোনো এমসিকিউজের সেট, কোনো নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিজিট করো আমাদের যে ওয়েবসাইট lrnr.in। ধন্যবাদ।